আর এ নিয়ে কথা বলতে রাজধানীর ইস্কাটন রোড থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ভূমি সচিব মকসুদুর রহমান পাটোয়ারি। যাচ্ছি তার কাছে। জনাব মকসুদুর রহমান পাটোয়ারি, আপনাকে স্বাগত। আমরা শুনছিলাম মন্ত্রিপরিষদ বিভাগের আজকে যে সিদ্ধান্তটি হয়েছে, সচিব বলছিলেন যে এর ফলে এই যে নামজারিটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে হলে এর ফলে ৭৫% পর্যন্ত হয়তো দুর্নীতি কমে আসবে, এমনটি আশা প্রকাশ করেছেন তিনি। আমাদেরকে একটু জানাবেন যে কিভাবে দুর্নীতিটা কমে আসবে নামজারিটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে হলে। ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। দুর্নীতি আপনারা জানেন যে ভূমি মন্ত্রণালয় গত বছর থেকে, যেহেতু নির্বাচনী ইশতেহার আওয়ামী লীগের সেখানে ছিল যে একটা স্বচ্ছ, দক্ষ এবং জবাবদিহিতার ব্যবস্থা করা, এবং সেই কারণে আমরা গত বছরে কিন্তু সকলের সম্পত্তির বিবরণী নিয়ে গেছি। আর এখানে ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে যে নামজারিটা যেহেতু দীর্ঘমেয়াদী হতো, আমরা এটাকে ই মিউটেশন রূপান্তর করেছি। দ্যাট ইজ আমাদের অফিসে সেবা প্রার্থী সংশ্লিষ্ট সম্মানিত জনগণ না এসে ইউডিসি অথবা তাদের সুবিধাজনক স্থান থেকে এই নামজারিগুলো হচ্ছে। সুতরাং সেখান থেকে আবেদন করলে একটা শুনানির জন্য আমাদের এখানে অফিসে আসে। আসলে দুর্নীতি বহুলাংশে কমে গেছে। এটা এরকম বিষয়টা এভাবে হবে যে সময়টা আরো কমানো এবং এই কাজটা আরো যেন দ্রুততার সঙ্গে হয়, নির্ভুল ভাবে হয়, এই বিষয়টাই মোটামুটি এখন আমাদের লক্ষ্য। একটি বিষয় জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে পুরো ভূমি ব্যবস্থাপনা, দলিল থেকে শুরু করে সবকিছু পুরাটা কি অটোমেশন হয়েছে, ডিজিটাল পদ্ধতিতে করা হচ্ছে? যদি করা না হয় তাহলে এই যে নামজারিটা বিচ্ছিন্নভাবে কিভাবে সম্ভব? এটি তো একটি পুরো প্রক্রিয়ার অংশ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে দেখেন যে 1908 সালের রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী সাব রেজিস্ট্রার সাহেব যে তার কাছে দলিল রেজিস্ট্রি করে থাকেন, এটা ইন্ডিপেন্ডেন্টলি আলাদা মন্ত্রণালয়ের কাজ, এটা ভূমি মন্ত্রণালয়ের আওতায় না। আর ভূমি মন্ত্রণালয়ের আওতায় সাব রেজিস্ট্রি সিল্যান্ড অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসগুলো। একটা দলিল প্রস্তুত করতে আমরা দেখেছি অন্তত 22 ধারাবাহিক জমির মালিকানা সংক্রান্ত তথ্যগুলো লাগে। এই তথ্যগুলো কিন্তু আমাদের ল্যান্ড মিনিস্টার আওতায় সিল্যান্ড অফিস, এখান থেকে যিনি জমি রেজিস্ট্রেশন করবেন সেই দলিল গ্রহীতা এই কাজগুলো করে থাকেন। তো করার প্রেক্ষিতে এতদিন পর্যন্ত যেটা হয়, যেমন জরিপের প্রেক্ষিতে তখন দলিলটা যখন হওয়ার পরিপ্রেক্ষিতে সাব রেজিস্ট্রি অফিস আমাদের কাছে সিল্যান্ড অফিসে একটা নোটিশ পাঠায়, এটাকে এলটি নোটিশ বা ল্যান্ড ট্রান্সফার নোটিশ বলা হয়। এটা একটা হাফ পেজের একটা তথ্য, যে তথ্যটা অস্পষ্ট, দুর্বোধ্য, কার্বন কপি। অবশ্যই আমরা আশা করব যে পুরো প্রক্রিয়াটা অবশ্যই মানুষের জন্য সহজ হবে এবং স্বচ্ছ হবে। আপনাকে অনেক ধন্যবাদ মকসুদুর রহমান পাটোয়ারি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে যারা আলাদা করতে চেয়েছে তারা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেছেন, যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ হতে হবে। মুজিব বর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি এসব কথা বলেছেন। মুজিব বর্ষে সংসদের এই আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে জাতির পিতা সম্পর্কে জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলোকে পরমত সহিষ্ণুতা আরও বাড়াতে হবে। এ সময় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সসম্মানে নিজ দেশে ফিরিয়ে নিতে জাতিসংঘকে কার্যকর ভূমিকা নেওয়ারও আহ্বান জানান রাষ্ট্রপতি। তার বক্তব্যের পর বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, অন্যায় অবিচারের কাছে বঙ্গবন্ধু কখনো মাথা নত করেননি। বঙ্গবন্ধুর ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে সন্ধ্যায় শামসুর রহমানের কবিতা উদ্ধৃত করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মুজিব বর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন শুরু করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। মাননীয় সদস্যবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীরে অন্তত 2 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে 41টি ডকইয়ার্ড। নদীর তীর দখল করে বছরের পর বছর সেখানে চলছে কার্গো জাহাজ এবং লঞ্চ নির্মাণ। এতে দূষিত হচ্ছে নদীর পানি। শুরুতে এসব ডকইয়ার্ডের কয়েকটির অনুমোদন থাকলেও এখন একটিরও নেই পরিবেশগত ছাড়পত্র সহ কোনো সংস্থার অনুমোদন।
2019 সালের জানুয়ারিতে বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। বছরব্যাপী অভিযানে অনেক স্থাপনা উচ্ছেদ হলেও হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় রক্ষা পায় রানীগঞ্জের 41টি ডকইয়ার্ড। বুড়িগঙ্গা তীরের চরকালীগঞ্জ ও চরমিরেরবাগ ঘুরে দেখা গেছে ডকইয়ার্ডগুলোতে চলছে লঞ্চ ও কার্গো জাহাজ তৈরি। পাশাপাশি নদীতে নোঙর করে চলছে পুরানো জাহাজ মেরামত। বালি ফেলে নদী ভরাট করা হয়েছে কোথাও কোথাও। বিভিন্ন ইয়ার্ড থেকে ভাঙা জিনিসপত্র ফেলা হচ্ছে নদীতেই। পুরানো জাহাজের জ্বালানি সহ বিভিন্ন বর্জ্য মিশে যাচ্ছে নদীর পানিতে। এসব ডকইয়ার্ডের কারণে সংকুচিত হচ্ছে দেশের প্রধান নদীবন্দর সদরঘাটের নৌপথ। কোথাও কোথাও ইয়ার্ডের বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে অবৈধভাবে। আবার বুড়িগঙ্গার তীর দখল করে ভাড়া দিচ্ছেন কেউ কেউ। 60 লক্ষ 70 লক্ষ প্রতি মাসে। তবে ডকইয়ার্ড মালিকদের দাবি তারা কেউ নদীর জায়গা দখল করেননি। সরকার থেকে আমরা স্বীকার কেটাচ্ছি। আমরা আজকে আমাদের অবৈধ না, এটা বৈধ, অবশ্যই বৈধ। এটা আমাদের আজকে আমরা নিয়ে সব কিছু আমরা দিই, সরকারের সব কিছু দিই। এখন বন্ধ করে দিচ্ছে সরকার, বন্ধ করে দিচ্ছি। এখন মনে হয় আমাদের বলছে পুনর্বাসন দিবে। এই জায়গাটা সরকারে লাগবে, সরকার লাগলে তো আমরা সরকার তো না করতে পারব না, সরকার অবশ্যই দিতে হবে। শুরুর দিকে কয়েকটি ডকইয়ার্ড বিআইডব্লিউটিএর অনুমতি নিলেও বর্তমানে সবকটি চলছে অবৈধভাবে। তবে 2 বছরের মধ্যে সব সরিয়ে দেওয়া হবে বলছেন সংস্থাটির চেয়ারম্যান। ডকইয়ার্ড মালিকদেরকেই বলেছিলাম আপনারা জায়গা খুঁজে বের করুন, সরকার সহযোগিতা করবে স্থানান্তর করার জন্য। ওনারা কোনো উদ্যোগ নেননি। তারা যদি জায়গা না দেখাতে পারেন আমরাই জায়গা খুঁজে বের করব এবং আমাদের একটা কমিটি করা হয়েছে, তারা জায়গা খুঁজে বের করছে এবং আমরা তাদেরকে খুব অল্প সময়, বলতে 1 বছর বা 2 বছর ম্যাক্সিমাম, এর মধ্যেই আমরা ধীরে ধীরে ডকইয়ার্ডগুলোকে স্থানান্তর করার চেষ্টা করব। বছরে 70 থেকে 80টি নতুন কার্গো জাহাজ ও কমপক্ষে 700টি লঞ্চ নির্মাণ করা হয় এসব ইয়ার্ডে। সেখানে কাজ করেন অন্তত 50,000 লোক। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের রায়হান হত্যার মূল অভিযুক্ত এসআই আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে কানাইঘাট সীমান্ত এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তারের পরপরই তাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামীকাল এসআই আকবরকে আদালতে তোলা হতে পারে। তুমি আপাতত চলে যাও, কদিন পরে আইসো, 2 মাস পরে মোটামুটি এটা ঠান্ডা হয়ে যাবে। তিনি এসআই আকবর, সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান হত্যার মূল আসামি। আটকের পর এতদিন আত্মগোপনে থাকার কথা জানাচ্ছিলেন তিনি। সোমবার দুপুরে কানাইঘাটের সীমান্তবর্তী ডোনা এলাকা থেকে খাসিয়াদের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সন্ধ্যায় তাকে নেওয়া হয় জেলা পুলিশ সুপার কার্যালয়ে। গোপন তথ্যের ভিত্তিতে এসআই আকবরকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। পরে আনুষ্ঠানিকতা শেষে তুলে দেওয়া হয় পিবিআই এর কাছে। ডোনা সীমান্তবর্তী এলাকায় সাব ইন্সপেক্টর আকবর ইন্ডিয়াতে পলায়নরত অবস্থায় আমাদের সাদা পোশাকে পুলিশ ছিল, তারা সেখানে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। এই গ্রেপ্তার করে আমরা ইতিমধ্যেই তাকে নিয়ে এসেছি। গত 11 সেপ্টেম্বর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত হন রায়হান আহমেদ। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। এর পরিপ্রেক্ষিতে 12 সেপ্টেম্বর এসআই আকবর সহ 4 পুলিশকে সাময়িক বহিষ্কার এবং 3 পুলিশকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তর। পরে পালিয়ে যায় এসআই আকবর হোসেন ভুইয়া। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদ নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন ভুইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে তাকে আটক করেন খাসিয়ারা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রায়হানের মৃত্যুর 1 মাসের মাথায় গ্রেপ্তার হলেন তিনি। আকবর ভারতের মেঘালয় রাজ্যে পালিয়ে গেছেন বলে এর আগে বিভিন্ন সূত্রে জানা গেলেও এএসপি আব্দুল করিম জানিয়েছেন ভারতে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। গত 10 অক্টোবর নগরীর কাষ্ঠঘর থেকে রায়হানকে ধরে আনে পুলিশ। পরদিন ওসমানী মেডিকেলে তিনি মারা যান। স্বজনদের অভিযোগ, টাকা না দেওয়ায় ফাঁড়িতে ধরে নিয়ে নির্যাতন করে রায়হানকে মেরে ফেলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। এরপর থেকেই এসআই আকবর গা ঢাকা দেন। পরে এ ঘটনা তদন্তে গঠিত পুলিশের কমিটি হেফাজতে রায়হানকে নির্যাতন এবং মৃত্যুর সত্যতা পায়।
এরপর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং 3 জনকে প্রত্যাহার করা হয়। প্রায় 1 মাস পালিয়ে থাকার পর গ্রেপ্তার হলেন এসআই আকবর। তাও পুলিশ নয়, সিলেটের কানাইঘাটে খাসিয়ারা আটক করে পুলিশে দিয়েছে তাকে। রায়হান হত্যার অভিযোগে বরখাস্ত হওয়ার পরপরই পালিয়ে যান আকবর। তাকে যেই পুলিশ সদস্যরা পালাতে সহায়তা করেছিল বরখাস্ত করা হয়েছে তাদেরও। গত 10 অক্টোবর রাতে পুলিশ হেফাজতে রায়হান আহমদের মৃত্যুর পর আলোচনায় আসেন সিলেটের বন্দরবাজার ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আকবর। ঘটনার দিন রায়হানকে আটক করে কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ। রাতে রায়হানের উপর নির্মম নির্যাতন চালান এসআই আকবর সহ কয়েকজন পুলিশ সদস্য। ভোররাতে বাবাকে ফোন করেন রায়হান। পুলিশ ফাঁড়ি থেকে তাকে টাকা দিয়ে ছাড়িয়ে নেওয়ার আকুতি জানান। টাকা নিয়ে আসলেও ছেলেকে বাঁচাতে পারেননি বাবা। পরদিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রায়হানের লাশ পান তিনি। তার সারা শরীরে নির্যাতনের চিহ্ন দেখে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করে পরিবার। মামলার তদন্ত ভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় 12 সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত করা হয় আকবর সহ ওই ফাঁড়ির 4 পুলিশ সদস্যকে। এরপর থেকে লাপাত্তা এসআই আকবর। তাকে গ্রেপ্তারের দাবিতে বন্দরবাজার ফাঁড়ির সামনে অনশন শুরু করেন রায়হানের মা সহ এলাকাবাসী। তবে কর্তৃপক্ষের আশ্বাসে ঘরে ফেরেন তারা। আর ঘটনার 1 মাস পর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে সোমবার গ্রেপ্তার হন আকবর। এই নিয়ে মামলায় মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে এসআই আকবর সহ হত্যায় জড়িত সবার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন রায়হানের মা। এই আকবরের সাথে যারা আছে সবাইকে ধরা হোক। ডাক্তার যে আমার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে 3 বার, একবার বলছে হার্ট অ্যাটাক, একবার বলছে গণদুলাই, একবার বলছে অ্যাক্সিডেন্ট, মিথ্যা অপবাদ দিয়ে যে আমার এই ডাক্তারটা এই যে পুলিশের সাথে কাজ করছে, বেঈমানের সাথে বেঈমানে কাজ করছে, এই ডাক্তারকেও ধরা হোক এবং সবাইকে ফাঁসির কাঠগড়া এনে দাঁড়াবে এবং আকবরের ফাঁসিটা যেন হয়। প্রধান অভিযুক্ত এসআই আকবরের খোঁজ না মেলায় ক্ষোভ ছিল এলাকাবাসীর। আকবর গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন তারা। যেহেতু গ্রেফতার হয়েছে তাই উপযুক্ত বিচারটাই দাবি করছি, যেহেতু আমরা অনেক দিন ধরে আন্দোলন করেছি। আকবরের মতো এরকম মানুষের বিচার যাতে এই আমাদের সিলেটের মাটিতে হয়। 2014 সালে পুলিশের কনস্টেবল পদে যোগ দেন আকবর হোসেন ভূঁইয়া। উপপরিদর্শক পদে পদোন্নতি পেয়ে 2019 সালে যোগ দেন বন্দরবাজার ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে। আকবরের বিরুদ্ধে চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ নানা অভিযোগ করেছেন বন্দরবাজারের বাসিন্দারা। আর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাসাদসম বাড়ি নির্মাণ করলেও এসআই আকবরের এই আয়ের উৎস এখনও অজানা। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সাবেক যুবলীগ নেতা সেলিম প্রধানের দেশে থাকা 61 কোটি টাকার সম্পদ এবং অর্ধশত ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এছাড়া বিদেশের 7টি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান। গেল বছর ক্যাসিনো বিরোধী অভিযানের সময় অনলাইন জুয়ার হোতা হিসেবে আলোচনায় আসেন যুবলীগ নেতা সেলিম প্রধান। দায়ের হয় একাধিক মামলা। 12 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের অনুসন্ধানে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসে। জ্ঞাত আয় বহির্ভূত 5টি জমিসহ স্থাবর অস্থাবর মোট 61 কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। এছাড়া থাইল্যান্ডে গ্লোবাল ট্রেডিং, এশিয়া ইউনাইটেড এন্টারটেইনমেন্ট, তমা হোম, পাতেয়া কোম্পানি লিমিটেড সহ 7টি কোম্পানির খোঁজ পেয়েছে দুদক। ব্যাংকক ব্যাংক ও সায়াম কমার্শিয়াল ব্যাংকে 20 কোটি টাকার লেনদেনের তথ্যও বেরিয়ে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে জেপি মর্গান ব্যাংকে সেলিম প্রধানের 2টি ব্যাংক হিসেবের আর্থিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। তবে জব্দ হওয়া 61 কোটি টাকার সম্পদের মালিক সেলিম প্রধান কিভাবে হলো সে বিষয়ে এখনও কিছু জানতে পারেনি সংস্থাটি। থাইল্যান্ডে সেলিম প্রধানের মালিকানাধীন প্রধান গ্লোবাল ট্রেডিং, এশিয়া ইউনাইটেড এন্টারটেইনমেন্ট তথা হোম, পাতায়া কোম্পানি লিমিটেড সহ 7টি কোম্পানির সন্ধান পাওয়া গেছে এবং সেলিম প্রধানের সকল সম্পদ জব্দ করা হয়েছে। তার অর্ধশত ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে।
বিদেশের বিভিন্ন ক্যাসিনোতে সেলিম প্রধান খরচ করেছেন কোটি কোটি টাকা। পাশাপাশি কয়েক কোটি টাকার ক্যাসিনো চিপস যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে আমদানি করেছেন, এমন তথ্য পেয়েছে দুদক। টাকা উদ্ধারের ব্যাপারে আমেরিকা এবং থাইল্যান্ড সহ কয়েকটি দেশে MLAR এর মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে সেলিম প্রধান বিদেশে কত টাকা পাচার করেছেন তা এখনই জানাতে রাজি নন দুদক কমিশনার। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে, সেই সাথে চারুকলার ভর্তি পরীক্ষায়ও আলাদা করার পদ্ধতি বের করা হবে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে আজ একথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক M আখতারুজ্জামান। তবে ৬ ইউনিটে ভর্তি পরীক্ষা বাতিলের প্রস্তাব নাকচ করেছেন চারুকলার শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য বেশ কিছু সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রোববার ডিনস কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে ঘ এবং ৬ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের সুপারিশ করা হয়। ঘ ইউনিট মূলত বিভাগ পরিবর্তনের, আর ৬ ইউনিট চারুকলার বিষয়গুলোতে ভর্তি পরীক্ষার। চারুকলা অনুষদের শিক্ষকরা বলছেন ৭২ বছর ধরে আলাদাভাবে ভর্তি পরীক্ষা হয়। এটি বহুদিন ধরে গ্রহণযোগ্য একটি পদ্ধতি। এর পরিবর্তনের প্রস্তাবে তারা একমত নন। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন বলছেন বিষয়টি নিয়ে অনুষদের শিক্ষকদের সঙ্গে আলোচনা হবে। চারুকলা আমি অনুষদ হওয়ার পরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে চারুকলার পরীক্ষার পদ্ধতি নিয়ে, পরীক্ষা আয়োজন নিয়ে কোনো ধরনের কোনো অভিযোগ না এসছে পরীক্ষার্থীদের কাছ থেকে, না এসছে অভিভাবকদের কাছ থেকে, না এসছে ইন্টেলেকচুয়ালদের কাছ থেকে। ফ্যাকাল্টি শিক্ষকরা তাদের মূল্যবান মতামত দিবে এবং আমরা প্রায় 2 দশকের বেশি সময় ঘ ইউনিটে পরীক্ষা হচ্ছে। শিক্ষাবিদরা বলছেন বিভাগ পরিবর্তনের জন্য ভর্তি পরীক্ষার সুযোগ রাখতে হবে। তা আমার মনে হয় ফ্রিডম কাটল করার কোনো কারণ নাই। এটা থাকলেই ক্ষতি কি আমি তো জানি না। ছেলেরা লাইক করলে পরীক্ষা দেবে, আর লাইক না করলে পরীক্ষা দেবে না। আমরা ভালো ছাত্রদেরকে বেছে নেব এর থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন এই সুপারিশ শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্য। তবে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে। চারুকলায় ভর্তিতেও থাকবে আলাদা মূল্যায়ন ব্যবস্থা। এখন আমাদেরকে বিবেচনায় রাখতে হবে যে আমাদের বিজ্ঞানের শিক্ষার্থীরা কিভাবে মানবিক শাখায় অথবা ব্যবসা শিক্ষা শাখায় যেতে পারে, সেটির একটি পদ্ধতি থাকবে। চারুকলা অনুষদভুক্ত বিভিন্ন যে বিভাগগুলো আছে, যেগুলো বিশেষায়িত এবং সৃজনশীল ধারা ক্ষেত্র, সেগুলোতে শিক্ষার্থী নির্বাচনের একটি পদ্ধতি, সেটিও বের করতে হবে। তবে 2020-21 শিক্ষাবর্ষে আগের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 25 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 17 জন এবং নারী 8 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 6092 জনের। 115টি ল্যাবে 24 ঘন্টায় 14,042 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1683 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.99%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,21,921 জনে। সুস্থ হয়েছেন আরও 1,623 জন। এ নিয়ে মোট সুস্থ 3,39,768 জন। শুধু বড়রা নয়, করোনা সংক্রমণের হার কম নয় শিশুদের মধ্যেও। ঢাকা শিশু হাসপাতালের তথ্যে এই বাস্তবতা উঠে এসেছে। বহির্বিভাগে আসা প্রতি 5 শিশুর মধ্যে 1 জন, আর ভর্তি হওয়া প্রতি 14 শিশুর মধ্যে 1 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত শিশুদের মধ্যে মারা গেছে 13 জন। ঢাকা শিশু হাসপাতাল সাধারণ চিকিৎসার পাশাপাশি শিশুদের বিশেষায়িত চিকিৎসা হয়। করোনা সংক্রমণ শুরুর পর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসা নেয়া 533 শিশুর করোনার নমুনা নেওয়া হয়। এতে 110 শিশুর করোনা সংক্রমণ পাওয়া যায়, অর্থাৎ প্রতি 5 শিশুর মধ্যে 1 জন করোনা আক্রান্ত। একই সময়ে হাসপাতালে ভর্তি 2382 শিশুর করোনা পরীক্ষা করে 307 জনের সংক্রমণ শনাক্ত হয়, অর্থাৎ প্রায় 13% শিশুই করোনা আক্রান্ত ছিল। কারো নিউমোনিয়া ছিল, কারো হার্টের সমস্যা ছিল, কারো সার্জিক্যাল সমস্যা ছিল। তারা
ভর্তি হয়েছে অন্যান্য উপসর্গ নিয়ে। এখানে আমাদের চিকিৎসকদের সন্দেহ হলে তারা পরীক্ষা করছে, তারপরে তাদের কোভিড শনাক্ত হয়েছে। এক্ষেত্রে আমাদের অনেক বাচ্চা পেয়েছি যেগুলো খুবই ক্রিটিক্যাল। জরুরি অস্ত্রোপচারের জন্য সার্জারি বিভাগে ভর্তি 61 শিশুর করোনা শনাক্ত হয়েছে। অন্য হাসপাতাল থেকে এখানে পাঠানো হয়েছে তাদের, কিন্তু আক্রান্তদের কারোই করোনার লক্ষণ ছিল না। 53 ভাগের বয়স ছিল 1 বছরের কম। আমরা প্রতিদিন আমাদের এখানে ইনডোর এবং আউটডোর মিলিয়ে আমরা আরটিপিসিআর করছি বাচ্চাদের, যেখানে 30 থেকে 35টা, সেখানের মধ্যে আমরা পজিটিভ পাচ্ছি 4 থেকে 5টা। সো আমরা এটা এখন নির্দ্বিধায় বলতে পারবো না যে শিশুদের মধ্যে সংক্রমণটা কম। আসলে এখন আমরা আগে যে বলতাম যে বয়স্ক থেকে শুরু করে শিশুদের মধ্যে বয়স্করা শুধু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, সেটা এখন আর বলা যাচ্ছে না। করোনা আক্রান্ত শিশুদের মধ্যে মারা গেছে 13 জন। এদের মধ্যে সবচেয়ে বেশি 6 শিশুর মৃত্যু হয়েছে আগস্টে। তাদের বেশিরভাগ আক্রান্ত হয়েছে পরিবারের সদস্যদের মাধ্যমে। রক্তের ক্যান্সার বা অন্যান্য জটিল রোগ নিয়ে ভর্তি হয়, তাদের এমনিই প্রতিরোধ ক্ষমতা কম থাকে। যারা নবজাতক তাদের প্রতিরোধ ক্ষমতা কম থাকে, কাজে তাদের বেলায় রিস্কটা অনেক বেশি। কিন্তু একটা সুস্থ বাচ্চা কোভিড পজিটিভ হলে আমরা দেখেছি যে খুব তাড়াতাড়ি তার ভালো হয়। হাসপাতালের তথ্যে দেখা গেছে করোনা আক্রান্ত শিশুদের 63 ভাগই অপুষ্টিতে ভুগছিল। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় সংক্রমিতদের জটিলতা বাড়ে বলছেন চিকিৎসকেরা। ঘরে তৈরি বাড়ির তৈরি খাবার খাবে, বাইরের কোনো জাঙ্ক ফুড, কোনো ফাস্ট ফুড, কোনো ডুবো তেলে ভাজা জিনিস যেগুলো স্বাস্থ্যকর না, আর কোনোটাই খাবে না। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী করোনা সংক্রমিতদের 5 ভাগই শিশু। শিশুদের করোনা সংক্রমণ হয় না এমন ধারণা থাকায় শনাক্তের বাইরে থাকছে আক্রান্ত অনেকে। বেশিরভাগের ক্ষেত্রেই উপসর্গ না থাকায় তাদের মাধ্যমেও সংক্রমিত হচ্ছেন অন্যরা। শিশুদের মধ্যে করোনা সংক্রমণ নিয়ে ঢাকা শিশু হাসপাতালের তথ্যে একটি বিষয় স্পষ্ট, তা হলো বড়দের মতো শিশুদেরও করোনা সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি আছে। ফলে শিশুদের ক্ষেত্রেও প্রয়োজন সর্বোচ্চ সতর্কতা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে খুলনায় মাস্ক ব্যবহার না করা এবং স্বাস্থ্যবিধি না মানায় জেল জরিমানা শুরু করেছে প্রশাসন। প্রথম দিনে 33 জনের কারাদণ্ড এবং 25 জনকে 17,100 টাকা জরিমানা করা হয়েছে। সকাল থেকে দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান শুরু করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শীতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা থেকে রোববার আইনশৃঙ্খলা বিষয়ে বৈঠকে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেয় খুলনা জেলা প্রশাসন। সোমবার সকাল থেকেই মাঠে নামে একাধিক ভ্রাম্যমাণ আদালত। সারাদিন নগরীর কোর্ট চত্বর, ডাকবাংলো মোড় ও শিববাড়ি নিউ মার্কেট এলাকায় চলে অভিযান। রাস্তায় চলাচলকারী বেশিরভাগ মানুষের মুখে ছিল না মাস্ক, উদাসীন স্বাস্থ্যবিধি নিয়ে। তবে সংক্রমণ রোধে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। মাস্ক পরতে হবে বাধ্যতামূলক, এই নিয়ম করছি আমরা। এখন জরিমানা দিলাম 500 টাকা, ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে মাস্ক পরবো। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে, এটা সব জনগণের ব্যবহার করা উচিত। সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, এই সরকারের এই সিদ্ধান্তটা খুবই সঠিক, যেহেতু জনগণের স্বার্থে। করোনা মোকাবিলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সচেতন করার চেষ্টা করছি এবং জরিমানা করছি, তাতেও পুরোপুরি সচেতনতা আনতে পারিনি। এই জন্য আমরা আজকে একটু কঠোরভাবে করার জন্য একটা মেসেজ সবাইকে দেওয়ার জন্য। এই অভিযানকে স্বাগত জানিয়ে স্বাস্থ্য বিভাগ বলছে, করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে। আমাদের স্লোগানটি হচ্ছে এখন নো মাস্ক নো সার্ভিস, অর্থাৎ মাস্ক নিন এবং সেবা গ্রহণ করুন। হাসপাতাল থেকে শুরু করে অফিস এবং প্রতিটি জায়গায় মাস্ক নিশ্চিত করা বাধ্যতামূলক। খুলনায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন 103 জন, শনাক্ত হয়েছে 6,716 জনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জরুরি পরিস্থিতির সুযোগে করোনা পরীক্ষার কিট বেচে অন্তত 50 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওভারসিজ মার্কেটিং কর্পোরেশন ওএমসির বিরুদ্ধে। করোনার প্রাদুর্ভাবের শুরুতে নিজেদের দাবি করা দামে কেন্দ্রীয় ঔষধাগারকে কিট কিনতে বাধ্য করেছে তারা।
চলতি বছরের 6 এপ্রিল ও 4 মে কেন্দ্রীয় ঔষধাগারে 3,85,000 করোনা পরীক্ষার RT-PCR কিট দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান ওভারসিজ মার্কেটিং কর্পোরেশন OMC। তবে এই কিট কিনতে ঔষধাগার যে আদেশ দেয় তাতে ছিল না দাম ও মান নিয়ে নির্দেশনা। 19 এপ্রিল প্রতিটি কিটের দাম 2,780 টাকা দাবি করে চিঠি দেয় OMC। 2 জুন সে দামকে চূড়ান্ত ধরে টাকা চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেন ঔষধাগারের সাবেক পরিচালক প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ। অথচ তখন সব খরচ ও 10 থেকে 15 ভাগ মুনাফা সহ এ কিটের দাম সর্বোচ্চ 1,700 টাকার মতো। ঔষধাগারের নতুন পরিচালকের সময়েও 1.5 লাখ কিট সরবরাহের আদেশ পায় OMC। দাম ধরা হয় 2,300 টাকা। তবে প্রতিটি কিট আমদানিতে খরচ 1,300 টাকার বেশি হওয়ার কথা নয়। কেন্দ্রীয় ঔষধাগারের তথ্য বলছে এখন পর্যন্ত করোনা পরীক্ষার জন্য কেনা হয়েছে প্রায় 300 কোটি টাকার কিট। এর মধ্যে OMCর সরবরাহ করা কিটের দাম প্রায় 140 কোটি টাকা। তারা সরবরাহ করেছে 5 লাখের মতো কিট, যার প্রতিটিতে অন্তত 1,000 টাকা করে বাড়তি মুনাফার অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। পান্থপথে OMCর অফিসে গেলে এ নিয়ে কথা বলতে রাজি হননি কেউ। পরে মুঠোফোনে পরিস্থিতির অজুহাত দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেন এক কর্মকর্তা। ওই সময় শিপমেন্ট ছিল না, এখন ভ্যাট ট্যাক্স তো উঠাই নিচ্ছে, ওই সময় ভ্যাট ট্যাক্স হবে সেটা কোনো ছিল না। আর কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক বলছেন অনেকটা জিম্মি হয়েই বাড়তি দামে OMCর কিট কিনেছেন তারা। না হলে দেশে করোনা টেস্ট বন্ধ হয়ে যেত। আমরা শুধু সেই সময়টুকু নিয়েছি। পরবর্তী আদেশগুলোতে আমরা প্রক্রিয়াটিকে আরও বেশি কোম্পানিকে অনবোর্ড নিয়ে আসতে পেরেছি। আমার সময়ের আগে বা পরে কোথাও কিছু ঘটেছে কিনা সেটার জন্য অন্য কোনো কর্তৃপক্ষ যারা আছেন যোগ্য কর্তৃপক্ষ তারা দেখবেন। তবে সরকারকে জিম্মি করে বাড়তি মুনাফা করায় এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB-র। এই ধরনের অনেক দুর্নীতি কোনোভাবেই সহ্য করা সম্ভব নয়। যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত এই ধরনের সিদ্ধান্তকে পরিবীক্ষণ করার তারা তাদের অবস্থান থেকে তদন্ত অনুসন্ধান করেন বিভাগীয় পর্যায়ে। আর একই সাথে এটা দুর্নীতি দমন কমিশনের এখতিয়ারভুক্ত একটি বিষয়। দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এ অবস্থায় করোনার কিট কেনায় কোনো প্রতিষ্ঠান যেন বাড়তি মুনাফা করতে না পারে তা নিয়ে ঔষধাগারকে সতর্ক হওয়ার পরামর্শও দিচ্ছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশের এই পর্যায়ে আমরা খেলার খবর জানাবো। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। নিষেধাজ্ঞা শেষে হোম অফ ক্রিকেটে সাকিব আল হাসানের অনুশীলন, ফিটনেস টেস্ট দিচ্ছেন বুধবার। কাতারে কোয়ারেন্টাইন পর্বে অনুশীলন চান জেমিডে, ম্যাচের দিনক্ষণ চূড়ান্তে ফিফার অনুমতির অপেক্ষা। চিরচেনা আপন জায়গা হোম অফ ক্রিকেটে 376 দিন পর ফিরেছেন সাকিব আল হাসান। ভ্রমণ ক্লান্তি থাকায় আজ বিপ টেস্টে অংশ নেননি, তবে জিম করেছেন ঘণ্টাখানেক। দেখা করেছেন সতীর্থ, কোচিং স্টাফ এবং নির্বাচকদের সাথে। বঙ্গবন্ধু T20 কাপের জন্য বুধবার ফিটনেস টেস্ট দেবেন সাকিব। পেশাদারিত্ব তার রক্তে মিশে আছে, আবেগ তাকে ছুঁতে পারে না। তবে আপন রাজ্যে ফিরে আসায় কি আবেগতাড়িত হননি? নিষেধাজ্ঞার অদৃশ্য শেকল থেকে মুক্তির খুশিতে হোম অফ ক্রিকেটের সবুজ গালিচায় ব্যাট বলে নামার ইচ্ছে কি হয়নি? নিশ্চয়ই করেছে। সেই জন্যই সাকিবের এমন শরীরী ভাষা। নির্বাসিত জীবন শেষে ফিরেছেন, দীর্ঘ বিরতিতে মিস করেছেন প্রিয় স্টেডিয়ামের প্রতিটি জায়গা। তাই তো ছুটে গেছেন একাডেমি মাঠ, জিমনেশিয়াম, ইনডোরে। জিম করেছেন ঘণ্টা খানেক। পরিচিত হয়েছেন নতুন ফিটনেস ট্রেনার নিকোলাস লির সাথে। লিস্টে সবার আগে নাম থাকলেও বিপ টেস্ট দেননি। ফিটনেস ঠিকঠাক করতে 2 দিন সময় চেয়েছেন বোর্ডের কাছে। বোর্ডও সেরা তারকাকে সময় দিয়েছে। অংশ না নিলেও ছুটে গেছেন ইনডোরে, যেখানে বাকিদের টেস্ট হচ্ছিল। দীর্ঘদিনের যোদ্ধা সতীর্থরা যে সেখানেই ছিলেন। আলাপচারিতাই স্পষ্ট, শুধু সাকিব নন, সাকিবকেও মিস করেছেন বাকিরা। মাত্র এসছে, জেটলেক আছে, সব কিছু কেটে তো একটা সময় তো দিতে হবে। ওই জন্য বুধবারে ট্রেনারের সাথে সলা পরামর্শ করে ঠিক করেছে বুধবারে। হারানো রাজ্যে ফেরা গেলেও ফিরে পাওয়া যায়নি রাজার মুকুট। টেস্ট ও T20 অধিনায়কত্বে কবে ফিরবেন বলা কঠিন। কষ্ট নেই সাকিব কিংবা সমর্থক কারু। আপাতত পারফর্মার সাকিব ফিরে আসুক স্বমহিমায়, যাতে মঙ্গল
টাইগার ক্রিকেটের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু টি-20 কাপের জন্য এ এবং বি ক্যাটাগরির ক্রিকেটার ঠিক করে ফেলেছেন নির্বাচকরা। ফিটনেস টেস্ট দেখে বাকিগুলো চূড়ান্ত করবেন নান্নু বাশার। দীর্ঘদিন পর ফিরলেও ক্রিকেটারদের ফিটনেসে উন্নতি দেখে সন্তুষ্ট প্রধান নির্বাচক। আশ্বাস দিয়েছেন বিপ টেস্টে 11 স্কোর করতে না পারলেও কিছুটা ছাড় দেওয়া হবে। দীর্ঘদিন পর মিরপুর হোম ক্রিকেটে ব্যস্ততা। জাতীয় ওএইচপি দলের বাইরেও ক্রিকেটাররা ফিরেছেন। ফিটনেস দেখে নেয়ার কাজ চলছে। বসে থাকতে পারেননি প্রধান নির্বাচক। বিসিবি অফিস থেকে ইনডোরে যাওয়া আসা করলেন একাধিকবার। ফিটনেস দেখে ঠিক করতে হবে ড্রাফটের ক্যাটাগরি। বসে থাকার তো সুযোগ নেই। টেস্ট শেষ না হলেও সন্তুষ্ট হয়েছেন ফিটনেসে। 4টা ক্যাটাগরি করা আছে, এ বি সি ডি। এখানে এ ক্যাটাগরিতে 5 জন আছে, বি ক্যাটাগরিতে আপনার 25 জনের মতো আছে। তারপরে এটা আপনাকে ফাইনাল এই ক্যাটাগরির জন্য দিতে পারবে, তার ফিটনেস দেখতে হবে। যে কোনো আসরে অংশ নিতে ক্রিকেটারদের বিপ টেস্টে ওঠাতে হবে 11 পয়েন্ট। বেশিরভাগ ক্রিকেটারই সর্বোচ্চ সীমা ছুঁতে পেরেছেন। তবে করোনা মহামারীতে ক্রিকেটারদের ছাড় দেওয়ার আশ্বাস পাওয়া গেছে। এটা মানদণ্ড, এটা আমাদের ফার্স্ট ক্লাসের ক্রাইটেরিয়া। এটা সব খেলোয়াড়দের জন্য এটা 11 পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড আছে। তো যেহেতু অনেকদিন পরে সবাই আসছে, সবার একটা স্ট্যান্ডার্ডটা দেখা হচ্ছে, এটাই এখন দেখতে হবে। তারপরে এটা আমরা সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেব। এটা সত্যি অবাক করার মতো, সবার ফিটনেস অনেক ভালো আছে। দীর্ঘদিন বাইরে থাকার তেমন প্রভাব দেখা যায়নি। মাঠের যে ফিটনেস তা দ্রুতই ওরা পেয়ে যাবে আমার বিশ্বাস। 2 দিনের প্রস্তুতি ম্যাচের পর প্রেসিডেন্টস কাপও সফলভাবে শেষ করা গেছে। বড় এই আসরের সফলতা নিয়েও আশাবাদী প্রধান নির্বাচক। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ক্রিকেটারদের দেখে নেওয়ার কাজটাও ঠিকভাবে করতে চান নান্নু ও বাশার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচের জন্য কাতারের আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছেন হেড কোচ জেমি ডে। তবে সেখানে কোয়ারেন্টাইনের সঙ্গে অনুশীলনের সুযোগও চান জেমি। এদিকে ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত করার জন্য ফিফার অনুমতির অপেক্ষায় 2 দেশ। সিদ্ধান্ত আসলে কোভিড প্রোটোকল নিয়ে কাতারের সঙ্গে আলোচনা হবে, জানিয়েছে বাফুফে। নেপাল ম্যাচের প্রস্তুতি চলছে। এরই মধ্যে কাতার থেকে এসেছে আমন্ত্রণ। ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। প্রথমে প্রীতি ম্যাচের কথা উঠলেও পরে বিশ্বকাপ বাছাইয়ের বাকি থাকা ম্যাচটি আয়োজনের চেষ্টা চলছে। সম্মতি আছে বাফুফের। আপাতত ফিফার অনুমোদনের অপেক্ষায় 2 দেশ। ইতিমধ্যে নীতিগতভাবে সম্মতই হয়েছি এবং সেই সম্মতিটাই কাতার ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং ফিফার সাথে যোগাযোগ করা হচ্ছে। তাদের অথরাইজেশন নিয়ে যদি ম্যাচটা আয়োজন করা সম্ভব হয় তাহলে অবশ্যই 4 তারিখে অথরাইজেশনটা পাওয়া গেলে ম্যাচটা হচ্ছে। বিশ্বকাপ বাছাইয়ের বাকি থাকা ম্যাচগুলো আগামী বছর হবে এমনটা ভেবেই এগোচ্ছিলেন জেমি ডে। তবে কাতারের হঠাৎ এই আমন্ত্রণকে সুযোগ হিসেবে দেখছেন হেড কোচ। অবশ্যই এই ম্যাচ খেলা সম্ভব যদি ফিফা রাজি থাকে। আমরা কাতারের সঙ্গে হোম ম্যাচ খেলেছি, ওখানে কঠিন ম্যাচ অপেক্ষা করছে। এজন্য আমাদের যথেষ্ট অনুশীলন এবং প্রস্তুতি নিতে হবে ম্যাচের আগে। তবে দুশ্চিন্তা কাতারের কোভিড প্রোটোকল নিয়ে। 14 দিন কোয়ারেন্টাইন থাকার নিয়ম থাকলেও সেই সময় অনুশীলনের সুযোগ চায় বাংলাদেশ। সেটা না হলে অপ্রস্তুত দল নিয়ে নামতে হবে শক্তিশালী কাতারের বিপক্ষে। কোয়ারেন্টাইনে থাকতে হবে আমাদের, এটা স্বাভাবিক। সে দেশের নিয়ম অনুযায়ী ম্যাচের 2 সপ্তাহ আগে যেতে হবে। করোনা থেকে সুরক্ষায় নির্দেশনা মানা জরুরি। তবে কোয়ারেন্টাইনের সময় আমরা জিম ও অনুশীলনের সুবিধা চাইব। হোটেলে স্বাস্থ্য সুরক্ষার নিরাপত্তা সহ এসব সুবিধা থাকলে সেখানে যেতে আমাদের কোনো সমস্যা নেই। 4 ডিসেম্বর ম্যাচের সম্ভাব্য তারিখ। সবকিছু ঠিক থাকলে 17 নভেম্বর নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শেষ করার 2 দিন পরেই কাতারে উড়াল দিবেন জামালরা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল খেলার খবরে। সংবাদ আরো যে থাকছে। যাওয়ার প্রস্তুতি নিচ্ছে 46তম মার্কিন প্রেসিডেন্টের ফার্স্ট ডগ চ্যাম্প এবং মেজর। চ্যাম্পের সঙ্গে জো বাইডেনের সম্পর্ক 2008 সাল থেকে, আর ডেলাওয়ার হিউম্যান সোসাইটি থেকে 2018 সালে মেজরকে তুলে এনেছিলেন বাইডেন। 1800 শতকে জর্জ ওয়াশিংটন থেকে হোয়াইট হাউসে কুকুর বা প্রাণী পোষার প্রথা রয়েছে। তবে এই ব্যতিক্রম ছিলেন ডোনাল্ড ট্রাম্প সহ অল্প কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট।
এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। জানিয়ে দিচ্ছি পরের খবরটি। জাল অডিট রিপোর্ট তৈরি সহ নানা উপায়ে কর ফাঁকি দিচ্ছে লক্ষাধিক কোম্পানি। এসব কোম্পানির তালিকা কমিশনারেটগুলোকে হস্তান্তর করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিশ্লেষকরা বলছেন, এসব কোম্পানিকে আইনের আওতায় আনা হলে রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি ব্যবসার পরিবেশেও স্বচ্ছতা আসবে। আয়কর নিবন্ধন না নেয়া, নিবন্ধন থাকলেও রিটার্ন না দেয়া সহ নানা উপায়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ পুরনো। এসব অভিযোগের সত্যতা অনুসন্ধানে 20 আগস্ট 7 সদস্যের টাস্কফোর্স গঠন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যৌথ মূলধন কোম্পানিগুলোর পরিদপ্তর আরজেএসসি থেকে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানিগুলোর আয়কর নথি খতিয়ে দেখেন এনবিআর কর্মকর্তারা। তারা জানান, দেশে নিবন্ধিত কোম্পানি প্রায় 2.25 লাখ, কিন্তু কর নিবন্ধন নম্বর ইটিআইএন আছে 78,000-এর, আর গত বছর রিটার্ন দেয় মাত্র 28,000 কোম্পানি। রোববার এসব কোম্পানির তথ্য কমিশনারদের কাছে হস্তান্তর করেন এনবিআর চেয়ারম্যান। নির্দেশনা দেন নিবন্ধন না নেওয়া কোম্পানিগুলোকে নিবন্ধনের আওতায় আনার পাশাপাশি কোম্পানিগুলোর কর ফাঁকিও খতিয়ে দেখার নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি কর্মকর্তারা। ইম্পর্টেন্ট হলো দেশে জবাবদিহিতা, সবার জন্য আইনের সমপ্রয়োগটা নিশ্চিত করা। তাইলে ব্যবসা বাণিজ্যের মধ্যে লেভেল ফ্লিং ফিল্ড কম্পিটিশন হবে, ফলত জনগণও এর একটা বেনিফিট পাবে। কারণ স্বচ্ছতা থাকলে এটা আলটিমেটলি গভর্নেন্সের ক্ষেত্রে যিনি কনজিউমার উনিও প্রোডাক্টের কোয়ালিটি নিশ্চিত হবে। কর্মকর্তারা জানান, রিটার্ন দিলেও অনেক কোম্পানি আয় ব্যয়ের সঠিক তথ্য দেয় না। গত বছর 12,000-এর বেশি কোম্পানি আয়কর রিটার্নে ভুয়া অডিট রিপোর্ট জমা দেয়। এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। এদিকে ভুয়া অডিট রিপোর্ট শনাক্তে হিসাববিদদের সংগঠন আইসিএবির সহযোগিতা নিচ্ছে এনবিআর। এজন্য তৈরি করা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম। আমরা চেষ্টা করছি যে সমস্ত রিপোর্ট আমাদের অডিট ফার্মগুলো সাইন করে সেগুলো জানি আমরা যে কোনো সময় রিট্রিভ করতে পারি। নানান রকমের প্রশ্ন ওঠে, আরজিএসসি রেকর্ডের সাথে মেলে না, বিভিন্ন রকমের তথ্যের অসামঞ্জস্য থাকে, ওগুলো এলিমিনেট করতে চাচ্ছি। মূল জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে ফেক রিপোর্ট বন্ধ হয়ে যায়। দ্যাট ইজ দি মূল টার্গেট আমাদের। কর্মকর্তারা জানান, ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম ব্যবহারে এ মাসেই আইসিএবির সঙ্গে চুক্তি করবে এনবিআর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তালাক দেওয়ার জেরে সাবেক স্ত্রী রহিমা বেগমকে অ্যাসিড ছুঁড়েছে কেরানীগঞ্জের আব্দুল আলী। রাজধানীর মিরপুরে রহিমার উপর হামলা করে, এতে শরীরের 18% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনার মামলার প্রস্তুতি নিচ্ছে রহিমার পরিবার। অভিযুক্ত আলী পলাতক। নাইট ডিউটি করে সোমবার ভোরে মিরপুরের বারডেম হাসপাতাল থেকে কল্যাণপুরের বাসায় ফিরছিলেন রহিমা। ওই সময় তার সাবেক স্বামী আব্দুল আলী এসিড ছুঁড়ে মারে তার উপর। রহিমাকে ভর্তি করা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে। পরিবারের অভিযোগ, 12 বছর ধরে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হন রহিমা। 3 মাস আগে তাদের তালাক হয়েছে। এরপর থেকে রহিমাকে হত্যার হুমকি দিত আব্দুল আলী। এরপরে দর্শে তুই আমার তালাক দিস, এই সেই সে কইছে যে না আমি সংসার করবো না। পরে সংসার করবো না, ঠিক আছে তাই কেমনে করো, তুই বাইসে থাকছ এটা দেখুন। চিকিৎসক জানিয়েছেন রহিমার শরীরের 18% পুড়ে গেছে, তবে সংকটাপন্ন নন। এই রোগীটা মিরপুর থেকে আসছে, তার প্রায় 18% বার্ন, এবং এটা তার লাকিলি যে তার চোখে কোনো এফেক্ট হয়নি, তার পিছনে হাতে সব জায়গায়। তো বার্ন যে সে একদম আমি বলবো যে শঙ্কামুক্ত সেটা না, যেহেতু একটু 18% মেজর বার্নই এটা। গত মাসেও রহিমার উপর হামলা চালায় আব্দুল আলী। তখন মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছিলেন রহিমা। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হোয়াইট হাউসে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন জো বাইডেন, কিন্তু এখনো পর্যন্ত হার মানতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পকে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সাবেক হোয়াইট হাউস কর্মকর্তা থেকে শুরু করে বেশ কয়েকজন রিপাবলিকান। এমনকি ট্রাম্পকে ফলাফল অনুযায়ী হার মেনে নিতে বুঝিয়েছেন স্ত্রী মেলানিয়া, তার জামাতা এবং উপদেষ্টা কুশনার, এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা CNN। নির্বাচনে হেরে যাওয়ার আভাস পাওয়ার পর থেকেই ট্রাম্প কারচুপির অভিযোগ তোলেন। একের পর এক মামলা করেন তিনি। এদিকে জো বাইডেন এবং কমলা হ্যারিসের প্রচার শিবির বলেছে, নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বাইডেনের সঙ্গে ট্রাম্পের কোনো কথা কিংবা যোগাযোগ হয়নি। এমনকি দুই পক্ষের প্রচার শিবিরের প্রতিনিধিদের মধ্যেও কোনো কথাবার্তা হয়নি।
নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার স্ত্রী এখন তৈরি হচ্ছেন নতুন বাসস্থান হোয়াইট হাউসের জন্য। তবে শুধু বাইডেন এবং তার পরিবার নয়, সাথে যাচ্ছে 46তম প্রেসিডেন্টের ফার্স্ট ডগ চ্যাম্প এবং মেজরও। 1800 শতকে জর্জ ওয়াশিংটন থেকে শুরু হয় হোয়াইট হাউসে কুকুর বা প্রাণী পোষার প্রথা। মাঝে কয়েক বছর বাদ গেলেও 1897 সালে সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলে থেকে শুরু করে 2016-র বারাক ওবামা পর্যন্ত গত 120 বছরে প্রত্যেক প্রেসিডেন্টের সঙ্গী হিসেবে এসেছে চারপেয় নানা প্রজাতির কুকুর। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোষা প্রাণী পছন্দ করতেন না, তাই টানা 4 বছর নিষ্প্রাণ ছিল হোয়াইট হাউস। এবার হোয়াইট হাউসে আবার আসছে চারপেয় অতিথিরা। নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন প্রাণী খুব ভালোবাসেন, তাই তার সঙ্গে এবার হোয়াইট হাউসে স্থান পাবে তার পোষা 2 কুকুর চ্যাম্প ও মেজর। বাইডেনের পোষা কুকুর চ্যাম্প 2008 সাল থেকে তার সঙ্গে আছে এবং ডেলাওয়ার হিউম্যান সোসাইটি থেকে 2018 সালে মেজরকে দত্তক নিয়েছিলেন বাইডেন। এই 2 আদুরে প্রাণী বাইডেনের বেশ অনুগত। এবারই প্রথম কোনো আশ্রয় কেন্দ্র থেকে আসা কুকুরের আবাসস্থল হবে হোয়াইট হাউস। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ছিল 2 পর্তুগিজ পোষা কুকুর বো ও সানি। তাদের সঙ্গে প্রায়ই হোয়াইট হাউসে খেলা করতে দেখা যেত তাকে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।